তো কার্তিক জিজ্ঞেস করছে সিনেমার নাম কি, বলছে পিওবি আনটোল্ড পিসি ফাইলস। বলছে পিওবি আনটোল্ড পিসি ফাইলস এরকম কি, পিওবির ফুল ফর্মটা কি, বলছে পিসি অকুপাইড বেঙ্গল। ঠিক পরশু দিন না কবে লিখেছে বালার কমোডো। আমি ভাবছি বালর কমোডোটা কি জিনিস, তারপরে বুঝেছি ওটা অন্য ছিল জিনিসটা, বালর কমোডোটা লিখতে চাইনি। যাই হোক, ও চোরের মা তোমার চোর কথা শোনে না, কয়লা বালি সবই ঝাড়ে কিচ্ছু ছাড়ে না। ও চোরের মা তুমি চোররে বোঝাও না, ভোট চুরি চাকরি চুরি ভালো কথা না। চোর ভোটে দাঁড়াইবো, চোর মাস্তানি করব, জনগণের টাকা মেরে বিদেশ পালাইবো। দূর থেকে প্যান্ডেল, দুর্গা ঠাকুর, গণেশ, কার্তিক সব জলে ভেসে যাচ্ছে। তো মা বলছে এই রে ওখানে সব ভেসে যাচ্ছে। বলছে না মা ওটাই থিম। বলছে থিমের নাম কি, বলছে ঘাটাল। বলছে মাস্টার প্ল্যান দিয়েছে, এইটা সেরা থিম। চোরের তালে বাংলা দোলে, পুজোয় পাই 1,10,000। উন্নয়নটা রাস্তায় বসে গুনছে প্রতি মাসে 1,000। আশ্বিনের শারদ প্রাতে ডিম ভাত পড়বে বাঙালির পাতে, 1,000 টাকা গুজে দিলে হাতে, সিহুনির লাইনে দাঁড়াবে সবাই অষ্টমীর রাতে। আম 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 আদমি, আম আদমি, আমি আদমি, আম আদমি, আমি আদমি। এই ভিডিওটি সেই সব নেড়িদের উদ্দেশ্যে যারা রোজ দুবেলা চ্যানেলের কমেন্ট বক্সে আসে ল্যাজ নাড়তে। এতদিনে তারা এটুকু জেনে গেছে তাদের গরম গরম ভালোবাসায় আমি থামবার পাত্র নই, বরং তাদের ভালোবেসে বলি আহ 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 আহ। আজকে তো মহালয়া হয়ে গেল, তো যদি ধরুন বাংলায় একটা দুর্গাপুজো নিয়ে সিনেমা হতো বা সিরিজ হতো, কিরকম হতে পারতো সেইটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি আজকে। তো প্রথমেই আজকে তো মহালয়া, তো ধরুন সিনেমায় কি হয়, এখনকার বাংলা সিনেমায় দেখবেন গল্প থাকুক না থাকুক একটা গান থাকে, এবং মহালয়া বলে কথা, তো শুরুটা তো একটা গান দিয়ে হওয়া উচিতই। এবার ধরুন মহালয়া সিনেমাটা একটা প্যারোডি গান শুরু হচ্ছে, কিরকম হতে পারে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। রাগেশ সিদ্ধি একটু আগে অসাধারণ গিয়েছে, আমি এখন গান গাওয়া উচিত না, তাও বাধ্য হয়ে আমি প্যারোডিটা গাইছি। শুরু হচ্ছে, হ্যাঁ, জাগো ও সুর জাগো, জাগো সুর জাগো মহিলা সুর, পেছন থেকে মন্ত্রপাঠ, আশ্বিনের শারদ প্রাতে ডিম ভাত পড়বে বাঙালির পাতে, 1,000 টাকা গুজে দিলে হাতে, সিহুনির লাইনে দাঁড়াবে সবাই অষ্টমীর রাতে। এই শুরু হচ্ছে মহালয়া, মানে সিনেমাটা শুরু হচ্ছে, জাস্ট অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। উদ্বোধনী সঙ্গীত কে গাইবে? স্বর্গে একজন বিখ্যাত গায়ক আছেন ওনাদের, অসুরের বন্ধু, তার নাম হচ্ছে বাবুল সুপারি। তো তাকে ডাকা হয়েছে গান গাইতে। এবার তাকে ডেকে তো নিয়েছে, সে কি গান গাইবে সে জানে না, ঠিক আছে, তাকে কি গান গাইতে হবে, তো সে হঠাৎ করে গেয়ে দিয়েছে এই তৃণমূল আর নয় আর যাই, তুমি ভুল গাইছো, তুমি অন্য পার্টি দেখো। ও সরি, বলছে ঠিক আছে। অসুর বলছে তুই যেইটা আমি পয়সা দিয়ে আনলাম আমার এগেন্সটে তুই গান গাইছিস? বলছে আচ্ছা ঠিক আছে, বলছে তুই পা। এমন সময় এইখানে এসছে হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মার যেটা হয়েছে, বিশ্বকর্মার এখন খুব একটা বাংলায় ডাক পাচ্ছে না, তার কারণ হচ্ছে বলছে কোথায় আসবে, বলছে বিশ্বকর্মা আগে কোথায় আসতো আমরা জানি কারখানায়। তো লাস্ট এইবারও এসেছিল, শালবনীতে ঘুরে চলে গেছে, সৌরভ গাঙ্গুলিকে ফোন করেছে, ও রং নাম্বার লেগেছে। তো কারখানা না পেয়ে কি হচ্ছে, 2-4টে ওই যা রিক্সা স্ট্যান্ডে পুজো হচ্ছিল, তারপর স্বর্গে ফিরে গেছে। তো বিশ্বকর্মার যেটা হয়েছে, বিশ্বকর্মা ওখানে পৌঁছে গেছে, শিব দেখতে পেয়েছে, শিব দেখতে পেয়ে ওকে স্টেজে তুলে নিয়ে গেছে। তুলে আনার কারণ হচ্ছে শিব বলছে ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ও প্রতিশ্রুতি কিছু রাখতে পারেনি। কীরকম বলছি, শিব এবং দুর্গা মিলে প্ল্যান করেছিল যে এই যে সিনেমাটা হবে সেটার একটা সিন হবে যেখানে অপু দুর্গার মতো একটা কাশফুলের বাগান, যেটার মধ্যে দিয়ে ট্রেন চলে যাচ্ছে। কিন্তু যেটা হয়েছে, বিশ্বকর্মার হিসেব বলছে লাস্ট 2 বছরে যে হারে স্বর্গে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আর প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে ট্রেনও কম পড়েছে, প্লেনও কম পড়েছে। কি করবে? তো বিশ্বকর্মাকে বলেছে এখন কি করা যায়। বিশ্বকর্মা বলছে দেখুন আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি, ট্র্যাক ধরে মানুষকে হাঁটিয়ে দিন। এই ট্র্যাক ধরে মানুষকে হাঁটিয়ে দেবো? বলছে হ্যাঁ, কোভিডের সময় প্র্যাকটিস আছে, সব বন্ধ ছিল, লোকে ট্র্যাক ধরেই হেঁটেছে, আপনি একবার প্র্যাকটিস করেন, এটা মরতেই সিনেমাটা হিট হবে। তো ভালো কথা। তো এইটা যখন বলেছে, তখন এমন সময় যেটা হয়েছে যে ওই দিক থেকে একজন আওয়াজ তুলেছে যে তাহলে মরতে একটা এরকম ব্যবস্থা করা হোক যেখানে, যে বিশ্বকর্মার হাতে তো সব, পুজোর সময় খুব জ্যাম হয় দেখবেন রাস্তাঘাটে,
জ্যাম কি করে কাটানো যায়। তো এইটার যেটা উপায় বলেছে বিশ্বকর্মা বলছে আমি একটা কাজ করছি, আমি মর্তেও এটাই করেছি, স্বর্গেও এটা করে দিচ্ছি, রাস্তা বলে কিছু রাখবো না, রাস্তার মাঝখানে মাঝখানে সুইমিং পুল বানিয়ে দেবো, তাহলে গাড়ি ঘোড়াও যেতে পারবে না, জ্যামও হবে না। এই নিয়ে যখন চলছে এমন সময় বিশ্বকর্মা নিজের একটা মনের আশা জানিয়েছে যে বিশ্বকর্মা বিয়ে করতে চায়। কেন বিয়ে করতে চায় এটারও একটা মজা আছে। মজাটা হচ্ছে বিশ্বকর্মা বলছে বিয়ে করলে মানুষ ভদ্র হয়ে যায়। বলছে এরকম উদাহরণ আছে, বলছে হ্যাঁ আমি নিচে গেছিলাম, দিলীপ বাবুকে দেখেছি, যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে শান্ত হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, কোনো বাজে কথা বলে না। বলছে ঠিক আছে তাহলে তোর বিয়ে দেওয়া হবে, কিন্তু কিভাবে বিয়ে করবি? বলছে আমি মর্তে গিয়ে বিয়ে করবো। বলছে কেন? এবং মর্তে গিয়ে বিয়ে করবো, বলছে 21শে জুলাই বিয়ে করবো। বলছে কেন? হঠাৎ 21শে জুলাই তুই বিয়ে করবি কেন? সবাই চিন্তিত স্বর্গে। বলছে এটা কি ইয়ার কি হচ্ছে 21শে জুলাই হঠাৎ ডেটটা? বলছে না বিশ্বাস করো 21শে জুলাই বিয়ে করলে একটা সুবিধে আছে। বলছে কি? বলছে বরযাত্রী বিভিন্ন গ্রাম থেকে বাস ভাড়া করে আসে, আমাকে আলাদা বরযাত্রীদের খরচা করতে হবে না, তারা এমনিই চলে আসবে। এবং বলছে নিচে গিয়ে যদি আমি 21শে জুলাই বিয়ে করি তাহলে আরেকজন নিজের প্রতিশ্রুতিটা রাখতে পারবে। বলছে কি প্রতিশ্রুতি? বলছে সৌরভ গাঙ্গুলি একটা শিল্প খুলতে পারবে। বলছে কি শিল্প? বলছে হানিমুন ট্রাভেলস। বলছে ইকো পার্কে বাস ভর্তি করে নিয়ে যাবে, হেলানো মিনার দেখাবে। যাই হোক, তো এইটা নিয়ে যখন কথা চলছে, তো 21শে জুলাই নিয়ে স্বর্গের লোকেরা অতটা জানতো না, জানতে চেয়েছে যে 21শে জুলাই কি হয়। তো বিশ্বকর্মা বলছে যে 21শে জুলাই যেটা হয় যে একজন মানে 21শে জুলাই হচ্ছে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় স্ট্যান্ড আপ কমেডির ইভেন্ট। একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হাতে মাইক নিয়ে স্টেজের এই মাথা থেকে ও মাথা কমেডি করে। তো উনি শুনে মেনে নিয়েছে। বলছে হ্যাঁ, এবং এবং এত ভালো কমেডি। বলছে কি? বলছে বিশ্বকর্মা বলছে আমি লাস্টবার যখন 21শে জুলাই গেছিলাম আমার ব্যাগ থেকে সব কিছু চুরি হয়ে গেছে দর্শক আসনে, শুধু 3টে জিনিস বাদে। বলছে কি? বলছে 3টে 3 কালির পেন ছিল, শুধু ওইটা নিয়ে যায়নি, বুঝতে পারিনি ওটার কি কাজ, ওই জন্য ওইটা বাদ দিয়ে বাকি সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। তো এইসব হচ্ছে, তো হতে হতে যেটা সবচেয়ে বেশি টেনশনে পড়ে গেছে সেটা হচ্ছে গণেশ। কারণ বিয়ের কথা হচ্ছে, গণেশের বহুদিন ধরে বিয়ের ইচ্ছে, কিন্তু গণেশ বিয়েও করতে পারছে না এবং রিসেন্টলিও প্রেম করতেও ভয় পাচ্ছে। কারণ স্বর্গে একটা যেটা জিনিস হয়েছে যে অনেকেই প্রেম করতে যাচ্ছে, প্রেম করলে যা হয় অনেক সময় আমরা ভিডিও কল করি গার্লফ্রেন্ডের সাথে, ওইটা রেকর্ড করে লোকে ভাইরাল করে দিচ্ছে উল্টো পাল্টা কথা বলে। তো এবং মানে ওটার একটা নাম দিয়েছে, এখানে একজন বাচ্চা আছে বলে আমি বলছি না, যাই হোক, তো ওই ভিডিওগুলো ভাইরাল করে দেওয়া হচ্ছে। বলছে এবং যারা দুজন প্রেম করছে তাদের নিয়ে বাজে বাজে কথা বলা হচ্ছে। তো এরই মাঝে নন্দী এসছে, ও শুভ ওর মনে প্রচুর প্রশ্ন থাকে। ও হঠাৎ করে এসে বলছে আচ্ছা যারা এগুলো ভাইরাল করছে তারা কি শালক সংশ্লেষ করে জন্মেছিল? আমার শুধু একটাই প্রশ্ন, মানে নন্দীর একটা প্রশ্ন। তো এইগুলো নিয়ে চলছে কেওয়াজ। এরই মাঝে এসছে হচ্ছে লক্ষ্মী। এবং এই সিনেমায় না লক্ষ্মী মাঝে মাঝেই আসে। লক্ষ্মী আসে, ওর একটাই কাজ, সেটা হচ্ছে ও আসে, ওর একটা ঘট আছে, ঘর থেকে 1000 টাকা বার করে সবার সামনে গুনে গুনে চলে যায়। তো লক্ষ্মী এসে ওকে জিজ্ঞেস করা হয়েছে লক্ষ্মী যে কি করে? বলছে এত পুজোর প্ল্যান। ও মেনলি এসছে মার কাছ থেকে হাত খরচা নিতে, জামা কিনবে বলে। তো ও যখন জামা কিনে বলছে, ওই প্রথমে বললাম বিশ্বকর্মার বদ বুদ্ধি, আর ও রিসেন্টলি মর্তে ঘুরে গেছে, তো ও বুদ্ধি দিচ্ছে দেখ এই সময় হাতিবাগানে যাবি, হাতিবাগানে কি হয় বড় বড় মলগুলোতে ঢুকবি, তুই 2-3টে জামা একসাথে নিয়ে ট্রায়াল রুমে ঢুকে যাবি, টাকা লাগবে না, 2-3টে পরে ট্রায়াল দিবি, 3টে ছেড়ে রাখবি, একটা সেট করে নিয়ে বেরিয়ে যাবি। লক্ষ্মী অনেকক্ষণ বিশ্বকর্মাকে মেপে বলছে দেখো আমরা গরিব হতে পারি, তৃণমূল না, আমাকে এরকম বলবে না, ঠিক আছে? আমার ক্ষমতা থাকলে আমি কিনে নিই। তো এইগুলো যখন চলছে, এরই মাঝে আরও 2টো ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হয়েছে। সেই ক্যারেক্টার দুটো আরও মজা, একজন হচ্ছে অসুর, আরেকজন হচ্ছে সিংহ। মজাটা কোথায় বলি, দুজনেই মাস্ক পরে এসছে। তো ওকে দেখে মানে দুর্গা অবাক, বলছে মানে কোভিড বহুদিন হয়ে গেছে চলে গেছে, তোরা মাস্ক পরে কেন? বলছে না আমি লাস্টবার অব্দিও দেখেছি, সিংহর মেন এটা বক্তব্য, অসুরেরও। বলছে দেখুন আমি লাস্টবার অব্দি দেখেছি, দশমীর দিন কিছু না পেয়ে লাস্টে নাকে সন্দেশ গুজেছে, নাকে সন্দেশ গুজলে আমি কোথা দিয়ে শ্বাস নেবো এটাতে আমি কনফিউজ, আমি তাই জন্য মাস্ক পরা প্র্যাকটিস করবো, মণ্ডপেও মাস্ক পরে ঢুকবো। যাই হোক, তো অনেক বলে টলে সামলানো গেছে। তো তখন দুর্গা বলছে অসুরকে যে তোর এবার দায়িত্ব অনেক কমে গেছে। বলছে কেন? বলছে দেখ বাংলার মানুষ এইবার অনেকেই অনেক থিম পুজো করছে, অনেক জায়গায় মহিলা অসুর হচ্ছে, এবং বাংলার মানুষ মহিলা অসুরের সাথে পরিচিত অনেক দিন ধরেই। তো যখন এটা বলেছে সবাই বাবা, মা দুর্গা কি বলছে? বলছে হ্যাঁ আমি হোলিকার কথা বলছি, প্রহ্লাদ
আর হিরণ্যকাশিপু ওদের মারতে গেছিল হোলিকা, তার কথা বলছি। তোরা কি ভাবছিস? তোদের মন কু কু ডাকছে, সেই জন্য তোরা এগুলো ভাবছিস। আমিও সত্যি হোলিকার কথাই বলছি, আমাকেও কাউকে বাড়ি দিতে হবে। আমি অন্য কারোর কথা বলিনি, আপনারা কারোর কথা ভেবে থাকলে সেটা আমার দোষ নয়। যাই হোক, তো যেটা নিয়ে কথা ছিল, তো এইটা নিয়ে চলছে। তো এমন সময় যেটা নিয়ে প্রথম কথা উঠেছে যে এখন অসুর খুব ফিটনেস ফ্রিক হয়েছে, খুব জিম কনসিয়াস হয়েছে। তার কারণ হচ্ছে অসুরের বক্তব্য যে রঘু ডাকাতের যদি 8 প্যাক থাকতে পারে তাহলে অসুরের দোষ নেই, অসুরের 8 প্যাক থাকতে পারে। মানে রঘু ডাকাত সেই সময় ভাবুন, তার নাকি 8 প্যাক, তো অসুরের থাকতে পারে। যাই হোক, তো এবং অসুর বলছে যে ও রিসেন্টলি স্বর্গে একটা ফেসবুক চালু আছে, সেই ফেসবুকে দেখেছে স্বর্গের এক কয়লা চোর জিমের ছবি দিয়েছে। তার তলায় আবার অসুর গিয়ে কমেন্টও করেছে, বলছে কয়লার মধ্যে হিরে লুকিয়ে থাকে। এবং এইটা যখন চলছে, তো অসুরকে জিজ্ঞেস করা হয়েছে যে তুই যে এই যে 8 প্যাক বানালি, এটা কি করে সম্ভব হলো? বলছে দেখুন, আমি ওই যে কয়লা চোর ওই জিমের ফটো দিয়েছিল তার থেকেই শিখেছি। বলছে আচ্ছা, তার আগে হঠাৎ করে শিব ঠাকুর জিজ্ঞেস করে, এই যে তুই এতবার করে কয়লা চোর বলছিস, এখানে তো আমাদের সব এই সবের হিসেবের দায়িত্বে থাকে হচ্ছে চিত্রগুপ্ত, ওর কাছে তো সব হিসেব থাকে, ওর আন্ডারে একটা সিবিআই কাজ করে আমাদের স্বর্গে, সে কোনোদিন কয়লা চোরকে ডাকেনি। বলছে ডেকেছে, কিন্তু যে চোরকে ডেকেছে ও শাহরুখ খানের ভক্ত, যেন বেঁচে গেছে। শাহরুখ খানের ভক্ত? বলছে হ্যাঁ, ও কয়লা সিনেমাটা দেখেছে, যতবার ডাকে বোবা হয়ে যায়, বোবার অভিনয় করে, ওই জন্য বেঁচে যায়। বলছে ঠিক আছে, বাজে কথা বাদ দে, তুই কি কি আসন করে এই যে ফিটনেস ফ্রিক হয়েছিস বা 8 প্যাক বানিয়েছিস সেটা আমায় বল। বলছে দেখো, আমার 4টে বেসিক্যালি আসন। বলছি কি? প্রথমে বাইসেপ বাড়ানোর আসন, বলছে সব্য আসন। বলছে কিরকম? বলছে আগে আমরা কি জানতাম, সব্যসাচী মানে যার 2 হাত সমান চলে। অসুর বলছে আমি যেটা করি, আমি দুটো দলের প্রতিনিধিত্ব করি, একবার এই দলের ঝান্ডা ধরি, একবার এই দলের ঝান্ডা ধরি, দুটো হাতই নাড়ানো হয়, যখন যেই হাতটা দরকার নাড়াই, বাইসেপ বেড়েছে। বলছে আচ্ছা ভালো কথা, তাহলে তুই আর কি কি করিস? বলছে একটা করি শীর্ষাসন। বলছে কিরকম? বলছে এইটা হচ্ছে এটা আমাকে মা দুর্গা শিখিয়েছিল। বলছে কি? বলছে আমাকে প্রথমে বলেছিল একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে। বলছে তুই করেছিস? বলছে হ্যাঁ করেছি। বলছে তারপর? বলছে তারপরে তার বাড়ির খাটের নিচে টাকা রাখতে বলেছিল, রেখে বলেছিল মাথা নিচে দিবি, পা উপরে দিবি, রোজ দিন টাকাটা গুনবি, এমনি শীর্ষাসন হয়ে যাবে। আচ্ছা বলছি শীর্ষাসনও বুঝলাম, গুন্ডাসন বল। বলছি এটা তো খুব সহজ। গতবার চিত্রগুপ্ত আর নন্দী দুজন দুটো দলের হয়ে দাঁড়িয়েছিল, আমি 2 দফায় এক হাতে লাঠি আর এক হাতে বোম নিয়ে ছোটাছুটি করেছি। একবার এই বুথে মেরেছি, একবার নন্দীর বুথে মেরেছি, গুন্ডাসন হয়েছে। বলছে লাস্ট কিতকিত আসন। বলছে এটা কি করে সম্ভব? বলছে কিতকিত আসনটা কি করে সম্ভব? বলছে দেখুন, এইটা সবচেয়ে মজা। আমি দুটো দলেই আছি, নন্দীর দলেও আছি, আবার চিত্রগুপ্তর দলেও আছি। যখন যে দলে কামাতে পারি না, সেই দলের উল্টো দলে চলে যাই, একবার কিত একবার কিত, কিত 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 কিত। বলছে কিতকিত আসন। এই করে আমি 8 প্যাক বানিয়েছি। তো বলছে এই 8 প্যাক সাথে বানিয়েছিস কি করবি? বলছে আমি নিচে গিয়ে সিনেমা বানাবো, ওখানে দেখেছি, এবং আমি আমার সিনেমার নায়িকা নেব আমার এক্স গার্লফ্রেন্ডকে, তাহলে প্রমোশনটা ভালো হবে। তো তাকে দিয়ে বলছে কি বানাবি? বলছে আমি বানাবো খনি। বলছে হ্যাঁ। খনি? বলছে হ্যাঁ। বলছে খাদান হিট হয়েছে, তারপরে খনি বানাবো। বলছে এবং এই খনি সিনেমাটার গল্পটা কি হবে সেইটা মজার। বলছে দেখুন, গল্পের শুরুতেই দেখা যাচ্ছে যে বছরে একবার আমার সাথে মা দুর্গার মারপিট লাগে, একটু গোলাগুলি হয়, একটু হাতাহাতি হয়, তারপর আমেরিকা থেকে একটা টুইট আসে, যুদ্ধ বন্ধ হয়ে যায়। আমি ভাবি আমি জিতেছি, মা দুর্গা ভাবে মা দুর্গা জিতেছে। এটা হচ্ছে আমার সিনেমার প্লট। আমার টিম বলে জয় মহিষাসুরের জয়, ওদিকের টিম বলে জয় মা দুর্গার জয়। তো সিনেমা হলো। এবার সিংহকে ডাকা হয়েছে। কেন? বলছে তোর কি সমস্যা, তুই এরকম মুখ কাচুমাচু করে আছিস কেন? বলছে আমার যেটা মেন সমস্যা সেটা হচ্ছে যে নিচে সবাই হঠাৎ করে ভেগান হওয়া শুরু হয়েছে। বলছে আমি তো চাইলেও হতে পারবো না। বলছে এবং সিংহের এটা নিয়ে একটা প্রতিবাদ আছে। কেন? বলছে আমি বিশ্বাস করি এই যারা ভেগান হচ্ছে, দিল্লির পলিউশনের জন্য ওরাই একমাত্র দায়ী। বলছে সবাই যদি গাছপালা খেতে শুরু করে, তাহলে মানুষ কি গাঁজা টেনে অক্সিজেন নেবে না? আচ্ছা ভালো কথা, তো কি করতে পারে? বলছে দেখো, আমি নিচে খবর নিয়ে যা দেখেছি সেটা হচ্ছে যে হঠাৎ করে বিরিয়ানির ছবির সাথে মা দুর্গার ছবি দেখা গেছে বলে প্রতিবাদ শুরু হয়েছে। কি না, মা দুর্গা ভেগান। তো ঠিক আছে, তাই অবধি মেনে নেওয়া গেছিল। বলছি এরা যেভাবে এগোচ্ছে, কোন দিন বলবে সিংহ ভেগান,
কোনদিন দেখা গেল সুন্দরবনের বাঘকে বলছে ছাগলের সাথে ম্যানগ্রোভ খেয়ে ফার্স্ট ঝাপ করে দিতে, তোর জন্য অন্য কিচ্ছু পাওয়া যাবে না। তো এইভাবে চলতে চলতে যখন এগাচ্ছে তখন হঠাৎ করে সিংহ বলছে, এবং বলছে যদি এরকম চলতে থাকে তাহলে হঠাৎ করে হয়তো নিচে ছাগলরা আন্দোলনও করতে পারে, বাঘেদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কিন্তু তখন কি হবে, সেই বিপদটার জন্য ও ভয় পাচ্ছে। এবং ও দুটো দারুণ উদাহরণ দিয়েছে, বলছে দেখো, এবং এটা হওয়ার সবচেয়ে বেশি চান্স আছে। বলছে কেন? বলছে আমি দুটো বাঘকে চিনি। সিংহ বলছে আমি দুটো মর্তের বাঘকে চিনি, যেই দুটো বাঘ সত্যিই ভেগান। বলছে সত্যি? বলছে হ্যাঁ। বলছে কিরকম? বলছে একটা সন্দেশখালির বাঘ আছে, ও রাত 12টার পর পিঠে খায়, মাংস খায় না। আর বলছে একটা বীরভূমের বাঘ আছে, ও গরু পাচার করে খায়, কেউই মাংস খায় না। তো এইটা নিয়ে খুব চাপে পড়েছে এবং ও মেল করেছিল। সিংহ সাধারণত আমরা জানি আফ্রিকায় থাকে, চিড়িয়াখানায় থাকে, কিন্তু মেল থাকে আফ্রিকায়। তো যেটা হয়েছিল, ওই আফ্রিকায় সিংহরই 4-5টা বন্ধু চিতাকে মাঝে আমরা নিয়ে এসেছিলাম মর্তে, নিয়ে এসে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এবার চিতাদের ছেড়ে তো দেওয়া হয়েছে, কিন্তু চিতাদের রাখতে হবে কি করে আমরা জানি না। মানে চিতাদের বেসিক্যালি সিংহ বলছে, চিতারা সিংহকে মেল করে জানিয়েছে চিতাদের এখানে আনা হয়েছিল কারণ এক ভদ্রলোক বলেছিলেন 400টা সিট পেতে হবে, যে কটা কম পড়বে চিতাদের ভোটে দাঁড় করিয়ে যেতে হবে, এবং তার জন্য চিতাদের এনআরসি হয়েছে। চিতাদের নাম দেওয়া হয়েছে চিতা কুমার, চিতা শাহ, চিতা সীতারামন, চিতা বৈষ্ণব। বলছে এখানেও টাইটেল নিয়ে গন্ডগোল, বলছে অন্য টাইটেল দেয়নি, তাহলে এনআরসিতে আটকে যেত। এবং মজা হচ্ছে, চিতা বলছে দেখো, চিতা মেল করেছে যখন, মেলের নিচে একটা ভালো কথা লিখেছে, ওটা শেষে বলছি। শুরু থেকে লিখেছে, বলছে প্রিয় রাজামশাই, আপনি যেটা খেতে পছন্দ করেন না আমরা ওটাই খাই, আপনি সেটার মাংস তো আমায় দিচ্ছেনই না। উল্টে মানে চিতাদের মধ্যে যেটা হয়, আমাদের দেখুন ছোটবেলায় বাংলা সিনেমায় প্রসেনজিতের খুব থাকতো, মায়ের দুধ খেয়েছিস তো লড়তে আয়। তো চিতাদের মধ্যে ঝগড়া টগড়া হলে এরকম হয়, ছোটবেলায় গরুর দুধ খেয়েছিস তো আয়। তো চিতা বলছে আমি সামান্য মাংস তো ছেড়ে দিলেন না, গরুর দুধ চেয়েছিলাম। বলছে ওটার কম দাম 20 টাকা, 200 টাকার দামে গরুর মুখ দিচ্ছি, ওএলএক্সে পাওয়া যাচ্ছে। এবং লাস্টে লিখেছে রাজামশাই আমাদের ছেড়ে দিন, আমরা চিতা হতে পারি চুতিয়ানো। তো এই জন্য সিংহ বলেছে আসবে না, সিংহ বয়কট ডেকেছে। তো এরই মধ্যে এই নিয়ে যখন কলহ চলছে, গণেশ আবার করে মঞ্চে উঠেছে, বলছে দেখো সিংহ তো বলেই দিয়েছে, আর ওর রোলটা করতে একটা সমস্যা আছে, কারণ সিনেমায় যদি ওর রোল রাখা, এখন আবার সিনেমায় বলে দিয়েছে জ্যান্ত কোনো পশু পাখি রাখা যাবে না, তার জন্য আবার অনেক আইন কানুন পাবে। বলছে ওকে সিনেমা থেকে বাদ দিয়ে দাও। বলছে আচ্ছা বাদ। বলছে আমার রোলটা একটু বড় করে লেখো। বলছে কিরম ভাবে লিখবো তুই বল। বলছে দেখো আমার তো এখন স্বর্গে সেরকম খুব একটা কাজ নেই। বলছে যেই কাজ নেই বলেছে ওখান থেকে চিত্ত করতে, বলছে কি বলছিস কাজ নেই? এই তো পরশুদিন তোকে দুটো বড় পাতায় দাগিদের তালিকা দিলাম, স্বর্গে কারা কারা দাগি টিচার সেটা মেলাবি, সেটা মেলানো হয়ে গেছে। এইটা দিয়ে বলেছে দুর্গা ঠাকুর ওখান থেকে বলছে শোনো আমার ছেলে কি সব বাজে কথা বলবে না, আমায় দেখলে 200 জন পালিয়ে যায়। গণেশ বলছে মা খুব চেনা চেনা লাগছে ডায়লগটা, তুমি কারোর থেকে চুরি করেছো? বলছে না আমি অনুপ্রেরণা নিয়েছি। যাই হোক, তো এইসব যখন চলছে, তো গণেশ বলেছে, গণেশকে বলছে তুই যে নিচে যাবি তোর রোলটা কি হবে? বলছে প্রথম সিন আমি দেখাবো আমি পড়াশোনা করেছি, বহুদূর পড়াশোনা করেছি, আমি কাগজ দেখাবো। বলছে অন্য কেউ নিজের সার্টিফিকেট দেখাতে চাক না চাক আমি কাগজ দেখাবই। বলছে ঠিক আছে তুই কাগজ দেখাবি, ভালো কথা। তো বলছে এবং ও যেটা দাবি করেছে যে আমি আমার রোলটা এমনভাবে লিখেছি যে আমাকে পদ্মশ্রী দিতে বাধ্য হবে। শাহরুখ খান পেয়েছে, কিন্তু ও তো 3 নম্বর অভিনেতা ভারতবর্ষে, তার উপরেও 2জন অভিনেতা আছে এবং দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। তো সবাই অবাক, কোন দুজনের কথা বলছে? বলছে একজন অমিতাভ বচ্চন, আরেকজনকে আপনারা সবাই চেনেন। তো বলছে তো মিল কোথায়? বলছে দুজনকেই দুটো মহিলা, বাঙালি মহিলা কাবু করে দিয়েছে। তো সেই জন্য বলছে তো ও পেয়েছে 3 নম্বর, আমি স্বর্গ থেকে প্রথম যে পদ্মশ্রী পাবো। তো বলছে ঠিক আছে, তো তুমি পদ্মশ্রী পাও, অসুবিধা নেই। তো রোলটা কি হবে? তো রোলটা বলছে যে আমি প্রথমে একটা স্টান্ট দেখাবো যে আমি চোখ দিয়ে আগুন বের করতে পারি। বিশ্বকর্মা বলছে নিচে গ্যাসের দাম বেড়েছে বুঝছিলাম, তাই বলে এইভাবে তুই বিকল্প পথ বের করবি সেটার দরকার নেই। বলছে তাহলে অন্য কিছু করি? বলছে হ্যাঁ। বলছে তাহলে আমি নিচে গিয়ে একটা শিল্প খুলবো। বলছে এই যে তুই বললি এই বক্তব্যের জন্য নিচে 2টো লোকের মানে মর্তের 2টো লোকের বায়োপিক আটকে আছে, একটা দেব একটা সৌরভ গাঙ্গুলি। বায়োপিক হচ্ছে না কারণ যে প্রডিউসার আর ডিরেক্টর দুজনেই বুঝতে পারছে না শালমনি আর ঘাটালটা হবে কিনা, হলে বায়োপিকে রাখবে, না হলে রাখবে না, বোঝা যাচ্ছে না। যাই হোক, তো বলছে তাহলে তুই কিসের শিল্প করতে পারিস? বলছে আমি
সবচেয়ে মোটা চামড়ার বস্ত্র বানাবো। বলছে দেখ নিচে পশু হত্যা মানা করেছে। বলছে কে বলেছে তোমার পশু হত্যা? বলছে তুই তো বলছিস সবচেয়ে মোটা চামড়া, তো গন্ডারের চামড়া ছাড়া। বলছে না মা, তুমি একদম ব্যাকডেটেড, এখন অনুব্রত কাকা ছাড়া কারোর চামড়া অত মোটা নয়, ওই চামড়া দিয়ে আমি শিল্প খুলবো। তো এইসব যখন বলছে বোঝাই যাচ্ছে যে বিষয়টা খুব গম্ভীর দিকে চলে যাবে। তো ওকে সবাই সরিয়ে দিচ্ছে, বলছে না তোর রোল হবে না। বলছে আমাদের মধ্যে যে শিল্প সংস্কৃতিতে খুব এগিয়ে সরস্বতী, তাকে ডাকছি, সেই যা করার করতে পারবে। এবার সরস্বতীর হয়েছে বিপদ। বলছে কেন? সরস্বতীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখছো ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে একটা ক্যামেরা আর একটা ছোট মাইক লাগিয়ে ফুড ব্লগিং প্র্যাকটিস করছে। বলছে নিচে গিয়ে এবার আমার একটাই কাজ, বিরিয়ানিতে ছোট ছোট ঘি পড়ছে, ছোট ছোট ঘি পড়ছে। এটাই হচ্ছে ওর রোল, ঠিক আছে? এটা ওর রোল। তার কারণ হচ্ছে ও বলেছে দেখো মা, আমি যা বুঝলাম অ্যানালাইসিস করে, আমি তো নিচে দেখলাম পড়াশোনার হাল তো খুব খারাপ। বলছে কি করে তুই বুঝলি পড়াশোনার হাল খারাপ? বলছে মা, ছোটবেলায় যারা ফোনেটিক্সে মেসেজ করতো, লিখতে দেবে, অনেকের অভ্যেস ছিল করছো কেউ আর শিখছো, শিখছো, এইভাবে বানান লিখতেও তারা এখন আইটি সেলে চান্স পেয়েছে। বলছে না মানে পড়াশোনার হালটা তুমি বুঝতে পারছো কোথায়? হ্যাঁ মানে লোককে গালাগালি দিয়েছে। আমি নিজে একটা জোক বলেছিলাম আমার প্রথম শোতে, আমাকে রাগ করে একটি ছেলে আমার একটা জোকের নিচে লিখেছিল কানকার চালা পাকিস্তান চালা যা। আমি 3 দিন ধরে পড়েছি ওটা কি লিখেছে, তারপরে বুঝেছি গালাগালি দিতে গেলেও বানানটা দরকার। কানকার চালা ওটা ছিল না, ওটা অন্য কিছু ছিল। যাই হোক, তো এইরকম লোককে দিয়েছে আইটি সেলের দায়িত্ব। আমি এই রিসেন্টলি, আমি সিরিয়াসলি বলছি, এই পরশু দিন না কবে লিখেছে বালার কমোডো। আমি ভাবছি বালার কমোডোটা কি জিনিস, তারপরে বুঝেছি ওটা অন্য ছিল জিনিসটা। বালার কমোডোটা লিখতে চাইনি। যাই হোক, তো এবার যেটা হয়েছে, তো বলছে এবং পড়াশোনার হাল কতটা খারাপ। বলছে দেখো মা, আমরা ছোটবেলায় কি পড়িয়েছি নিচে, যখন আমি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলাম। সরস্বতী বলছে আমি যখন শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলাম পার্থ কাকুর আগে, তখন আমি কি পড়িয়েছি যে মানুষের ধরো সায়েন্টিফিক ভাগ হবে কিরকম হয়, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স, এরকম। বলছে এখন মানুষের ভাগ আরো বেড়েছে। বলছে কিরকম? বলছে বাঙালি, বিহারি, গুজরাটি, ব্রাহ্মণ, শূদ্র, পরপর ভাগ বেড়েছে। বলছে তো এইগুলো নিয়ে করা যাবে না। বলছে তাহলে কি করবি? বলছে তাহলে তুই ফুড ব্লগার হবি কেন? বলছে আমি দেখলাম নিচে দুটো জিনিসের দাম সেম হয়ে গেছে, মানুষ আর পাঠা, দুটোই 1000 টাকায় পাওয়া যাচ্ছে। ওই জন্য ফুড ব্লগিংটা করাই বেটার অপশান। তো সরস্বতী ফুড ব্লগিং করবে, ঠিক হয়ে গেছে। কিন্তু সরস্বতী তো নায়িকার রোলটা করছে, ওদিকে অসুর আছে, নায়ক হবে। এর মাঝে একটা তো অ্যান্টি হিরো কাউকে চাই, সেই দায়িত্বটা কে নেবে? তো ডাক পড়েছে কার্তিকের। কার্তিক হবে অ্যান্টি হিরো। এবং কার্তিকের একটা অদ্ভুত রোগ, ও কিছু হলেই বলছে যে যা হয়েছে সব সিপিএমের দোষ। ঠিক আছে, এইটাতে কিন্তু আমার দর্শকরা খুশি হবে। রোজ বলে সিপিএম নিয়ে কিছু বলতে, আমি প্রথমবার বলছি, ঠিক আছে? যাই হোক, তো কিছু হলেই ও বলছে সিপিএম দোষ। এবার হঠাৎ করে কিছু হয়েছে ওখানে ওপরে বলছে ফেসবুকে সবাই দেখছে খুব এআই দিয়ে লাল শাড়ি পরে ছবি দিচ্ছে, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী। বলছে ওরা শূন্য হয়ে গেছে তো ওই জন্য লাল শাড়ি পরছে, এরা সিপিএমের চক্রান্ত। যাই হোক, আচ্ছা, এবার কার্তিককে কোথায় পাওয়া গেছে এটা একটা মজার বিষয়। কার্তিককে খুঁজতে বেরোনো হয়েছে অ্যান্টি হিরো। তো দেখা যাচ্ছে দূর থেকে দেখা গেছে একটা জঙ্গলের ভিতর দুজন সাংবাদিক হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এবং সাংবাদিকের পেছনে একদিকে কার্তিক, একদিকে কার্তিকের বন্ধু, দুজন মুখোমুখি ক্যাপ বন্দুক নিয়ে যুদ্ধ হচ্ছে। আর চেঁচিয়ে উঠে যুদ্ধ চাই শান্তি নয়, যুদ্ধ চাই শান্তি নয়। এবং যুদ্ধ থামাতে বললেই বলছে সিপিএমের চক্রান্ত। ঠিক আছে, তো এই যুদ্ধটা চলছে, এমন সময় গিয়ে কার্তিককে পাকড়াও করেছে। কার্তিককে বলছে চল তুই অ্যান্টি হিরো হবি। বলছে কোথায় যাব? বলছে তোকে যেখানে যেতে হবে সেটা তো পরে বলবো, আগে তুই এখন সিনেমার অডিশনে চল। তো কার্তিক জিজ্ঞেস করছে সিনেমার নাম কি? বলছে পিওবি আনটোল্ড পিসি ফাইলস। বলছে পিওবি আনটোল্ড পিসি ফাইলস এরকম কি? পিওবির ফুল ফর্মটা কি? বলছে পিসি অকুপাইড বেঙ্গল। এটা হচ্ছে সিনেমার নাম। তো এই সিনেমাতে বলছে এইটাতে প্রথম সিন থেকে ওকে গল্প বলেছে মাঝপথে একটা জায়গায় নায়ক নায়িকার মধ্যিখানে একটা যুদ্ধের সিকোয়েন্স আছে, তাই তোকে লাগবে। বলছে এটার জন্য আমাকে ডাকার কি দরকার? বলছে তাহলে কাকে ডাকবো? বলছে নিচে রূপঙ্কর্তা বলে একজন গায়ক আছে, ওনাকে দাঁড় করে দেবো, উনি গান গাইলে বলেছে যুদ্ধ থেমে যাবে। তো যাই হোক, কিন্তু ওরা তো স্বর্গের লোক নিয়েই করবে। তো বলছে না এরকম হবে না, তোকেই যেতে হবে। বলছে ঠিক আছে, আমি যেতে পারি, তাহলে আমার পার্টের স্ক্রিপ্টটা আমি লিখবো। তো সবাই রাজি হয়েছে, ও নিজের স্ক্রিপ্ট নিজে লিখবে। তো ও কার্তিকের প্রথম ডায়লগ,
আপনি পয়সা দিয়ে স্মৃতির সিঁদুর কালো করে দিতে পারবেন না। যেটা খুব চেনা চেনা লাগছে। বলছে হ্যাঁ এই বছরই আবার করে রিলিজ হয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এটা ওটারই ডায়লগ। বলছে কিন্তু তুই হঠাৎ করে সিঁদুরে চলে গেলি কেন? বলছে আরে তুমি বুঝতে পারছো না, নিচে তেল সিঁদুরের তেলাপিয়া সবচেয়ে বেশি চলছে। বলছে তেল সিঁদুরের তেলাপিয়া? বলছে হ্যাঁ সব কিছুতে একটা সিঁদুর দরকার। বলছে সিঁদুর কেন দরকার, এটা নিয়ে একটা প্রশ্ন উঠতেই পারে। তো কার্তিক বলছে দেখো নিচেও সিঁদুরের চল, আমার এখানে সিঁদুরের চল, তার একটাই কারণ আমি যেটা বুঝেছি যার কাছে যেটা নেই সে সেটাই চাইবে। আমার বিয়ে হয়নি না, আমি নিজের কথা বলিনি, কার্তিক নিজের কথা বলেছে, আপনি ভুল হচ্ছেন। কার্তিক নিজের কথা বলেছে যে আমার বিয়ে হয়নি তাই সিঁদুরের প্রতি আমার বেশি আকৃষ্টতা। নিচে কেন সিঁদুর হয়েছে সেটা নিয়ে আমরা জানি না, কার্তিক অন্তত জানে না। যাই হোক, তো এবার এবার যেটা শুরু হয়েছে যে কার্তিক এই সিঁদুর নাম নিয়ে ঝগড়া চলছে, এবং যেটা বলেছে যে যে আগ্রহ বেড়েছে কেন সেটা নিয়ে চলেছে। তো তো এইবার যেটা হয়েছে, এবার কার্তিকের যেটা হয়েছে যে কার্তিক বলেছে এই সিনেমাটা নিচে এমন সিনেমাই চলে যেটা হচ্ছে কোনো একটা সিনেমার অনুকরণ হলে বা রিমেক হলে সবচেয়ে ভালো চলে। তো বলছে তখন নিচে একটা যে সিনেমার সাথে সিনেমা এইখানকার সিনেমার মিল পাওয়া যাবে সেইটা করতে পারো। সিতারে জামিন পার নিচে খুব ভালো চলেছে, কিছু স্পেশাল মানুষজন তাদের অ্যাচিভমেন্ট নিয়ে হয়েছে। তো বলছে তাহলে যদি স্বর্গে এটা করা হয় রিমেক তাহলে কিরম করবে? বলছে এখানেও স্পেশাল মানুষজন যারা এরকম করবে। বলছে কিরম করবে? বলছে স্পেশাল মানুষজন এক একজনের এক একটা অ্যাচিভমেন্ট দেখানো হবে। বলছে কিরকম? বলছে আমাদের স্বর্গের অর্থমন্ত্রী, তাকে আমরা দেখাবো সে গোটা বছর জিএসটি আর ট্যাক্স খেয়ে বেঁচে থাকে, কোনো অর্থমন্ত্রী এরকম পেরেছে? বলছে তাহলে এখানকার রেলমন্ত্রী আবার একটা স্পেশাল ক্যারেক্টার, বলছে সে শুধু ট্রেনের কম্পার্টমেন্ট খেয়ে বেঁচে থাকে। বলছে সবার শেষে দেখাবো একজন ভদ্রলোক যে প্রতিরক্ষা মন্ত্রী, সে শুধু পাকিস্তানের নামে যুদ্ধে বার খেয়ে বেঁচে থাকে, কিছু হলেই পাকিস্তানের সাথে যুদ্ধ। বিশ্বাস করুন, আচ্ছা আপনারাই বলুন, এই যে এশিয়া কাপে দুবার করে পাকিস্তানের সাথে খেলা হচ্ছে, আমি বলছি কাশ্মীরে দুটো খেলাও পাকিস্তান এমনি হেরে যাবে, ওদের সাথে যুদ্ধ করে পয়সা খরচা করার কোনো মানে আছে? যুদ্ধ করলে একটা বড় কারোর সাথে করুক, অস্ট্রেলিয়ার সাথে রিকি পন্টিংদের যুদ্ধে হারিয়ে মজা আছে, কিংবা ইংল্যান্ডকে হারাক মাইকেল ওয়ান, ওদেরকে যুদ্ধে হারিয়ে মজা আছে। কি হারাবে বাচ্চা বাচ্চা ছেলে বাবর আজমকে যুদ্ধে হারিয়ে কি লাভ? যাই হোক, তো সেইটা নিয়ে যখন ঝামেলা চলছে কার্তিকের সাথে, এবং কার্তিককে জানানো হয়েছে যে ওকে জিজ্ঞেস করা হয়েছে যে ওর কো অ্যাক্টর হিসেবে কাকে চাইছে। ও বলছে আর যেই হোক আমি অক্ষয় কুমারকে চাই না। বলছে কেন? বলছে ও রোহিঙ্গা। বলছে রোহিঙ্গা? বলছে হ্যাঁ। বলছে ওর দুটো জিনিস থেকে আমি বুঝতে পেরেছি। বলছে কি? বলছে এক তো ক্ষুদিরামের নাম চেঞ্জ করে দিয়েছে সিনেমায়, বলছে হ্যাঁ এটা প্রাসঙ্গিক। বলছে আরেকটা? বলছে আরেকটা ওর একটা সিনেমায় গান ছিল টিপ টিপ বার্সা পানি, পানি রোহিঙ্গারা বলে, আমরা বাঙালিরা জল বলি। বলছে ও রোহিঙ্গা, ওকে নেওয়া যাবে না সিনেমায়। বলছে আচ্ছা ঠিক আছে, তা ওর সিনটা প্রথম সিনটা কি হবে কার্তিকের? বলছে আমি চিলেকোঠার ছাদে আমার বান্ধবীর সাথে মক ড্রিল করছি। বলছে মক ড্রিল চিলেকোঠার ছাদে? বলছে হ্যাঁ, হঠাৎ আক্রমণ করাটাকে কিন্তু মক ড্রিল বলে। আমি চিলেকোঠার ছাদেই প্রথম মক ড্রিল করেছিলাম বান্ধবীর সাথে। তো ওইটা দিয়ে আমার সিনেমা শুরু হবে, এবং সিনেমাটা এমন বানানো হবে। বলছে দেখো এবার এই গল্পটা যখন শুনছে তখন ওরা বলেছে যে দেখো সিনেমাটা এমন বানিও। বলছে ও না, কার্তিক বলছে, সরি আমি একটু গুলিয়ে ফেলে, কার্তিক বলছে সিনেমাটা আমি এমন বানাবো যে ম্যাপে কেউ এরপর থেকে ভারতের দিকে, মানে যুদ্ধটা এমন করবো ভারতের দিকে তাকাতে, এমনকি কলকাতার দিকে তাকাতে ভয় পাবে। বিশ্বকর্মা আবার উঠে এসছে, বলছে দেখ ভাই কলকাতার দিকে তাকাতে এমনিই লোকে ভয় পাচ্ছে, সবাই জানে কলকাতার বাইরে বেশি স্কোপ, ওটার দিকে এমনিও লোকে তাকাচ্ছে না, তুই ওটা ভুলে যা, অন্য কিছু কর। বলছে তাহলে একটা যেটা করতে পারি, এআই দিয়ে সিনেমা বানাই, কারণ এআই আস্তে আস্তে সব কিছু নিয়ে নেবে। এই যখন বলেছে এআই সব কিছু নিয়ে নেবে তখন সরস্বতী খুব খুব রেগে গেছে। বলছে কেন? বলছে দেখো এআই সব নিয়ে নিতে পারে, কিন্তু বাংলা গানের লিরিক্স এআই দিয়ে কোনোদিন হবে না। বলছে কেন হবে না? বলছে দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, বাংলা এআই যদি এই গানের এরকম লিরিক্স লিখতে পারে সেদিন এআই সব পারে। বলছে কিরম? বলছে তো সরস্বতী গিয়ে বলছে তুমি এই গানটা শুনেছো, বেদনার কলি তুমি ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি ভালোবেসে বধূ। বলছে হ্যাঁ এটা এআই লেখার না কি আছে? বলছে পরের লাইনটা ভেবে দেখো, ফুল ফোটানোর ছেলে আমি ভরে দেবো মধু। বলছি এটা যদি এআই লিখে দেয়, যেদিন লিখে দেবে সেদিন থেকে আমি মেনে নেবো এআই সব করতে পারবে। বলছে ঠিক আছে তাহলে এআই দিয়ে সিনেমা হবে। এবার লাস্ট ফিনিশিং মা দুর্গা এসছে। তো মা দুর্গা বলছে দেখ আমি ভেবেছি শ্যুটটা পুরোটা করবো বৃন্দাবনের প্রেক্ষাপটে। বলছে না মা ওটা করো না। বলছে কেন? বলছে বৃন্দাবনে এতদিন শুধু মাখন চোর ছিল, এবার চাল চোর চলে যাবে, তখন মুশকিল হবে, ওটার দরকার নেই, তুমি অন্য কোথায় দেখো। বলছে তা কোথায় দেখতে পারি? বলছে দেখো যেটা এখন হয়েছে তুমি নিচে যাও, ওখানে গিয়ে মেন রাইটসের উপর একটা সিনেমা বানাও,
তুমি তো নিজে ওমেনদের হয়ে অনেকদিন মানে মহিলাদের হয়ে লড়েছো, তো দুর্গা ভাবছে মেন রাইটস এই বিষয়টা কেমন। বলছে হ্যাঁ দেখো এখন পুরুষরা বেশি নির্যাতিত হচ্ছে নিচে। বলছে কি করে জানলি? বলছে কিছুদিন আগে খবর বেরিয়েছিল এক স্ত্রী তার স্বামীকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর এক স্ত্রী পোস্ট দিয়েছে যে রাত্রিবেলা বরের সাথে ঝগড়া হয়েছে, পরের দিন পাশের বাড়ির বৌদি বলছে মাংসটা খুব ভালো। কি ভয়ানক বিষয় চলে যাচ্ছে। তো তো দুর্গা ঠাকুর খুব কনফিউজ। বলছে আচ্ছা ঠিক আছে এইটা আপনি মেনে নিলাম, কিন্তু তার জন্য হঠাৎ করে মেন রাইটস কেন লাগবে? বলছে না পুরুষরা নির্যাতিত। বলছে আচ্ছা তাহলে এবার আমি লিস্টটা দেওয়া শুরু করবো। বলছে কিরম লিস্ট? বলছে দেখ মেয়েরা চাঁদে যাওয়া অবধি লোকে মেনে নেয়, চাঁদে যেতে পারে ঠিক আছে, কিন্তু এক্সপেক্ট করে চাঁদে যাওয়ার আগে শ্বশুর শাশুড়ির জন্য দুটো রুটি সেঁকে দিয়ে যাবে, এরপরে বলছিস মেন রাইটস দরকার। আচ্ছা তোকে আরেকটা উদাহরণ দিই। বলছে কি উদাহরণ? বলছে আমরা সতীদাহ প্রথা রোধ করেছিলাম 1829, সতীদাহ প্রথা রদ হয়। আমরা পটিতে ফ্লাশ করার ব্যবস্থা দেখতে দিয়েছিলাম হরপ্পা সভ্যতায়। বলছে আমাদের প্রায়োরিটি লিস্টটা ভেবে দেখ, মহিলাদের বাঁচানোর আগে আমরা ফ্লাশটা ভেবে নিয়েছিলাম কি করে করতে হবে। তারপরে তোরা বলছিস মেন রাইটস নিয়ে সিনেমা করতে, ও মেন রাইটস নিয়ে না করে। এবং সবচেয়ে মজার দুটো উদাহরণ। বলছে একজনের এত পয়সা সে শুধু কন্যাদান দেখাবে বলে বিভিন্ন দেশ থেকে লোক ভাড়া করে এনেছে। জন সিনা, কিম কার্দাশিয়ান 6 মাস ধরে কন্যাদান দেখিয়েছে, তারপরেও মেন রাইটস লাগবে। বলছে তার চেয়েও তোকে একটা বড় উদাহরণ দিই ছোটবেলা থেকে। বলছে দেখ স্বর্গেও যখনই তোদেরকে খাওয়া দাওয়া করাতাম কি ভয় দেখাতাম। বলছে কি ভয়? বলতাম দেখ যদি ভাত না খাস দেখবি একটা ভূত আসবে, একটা শাকচুন্নি আসবে, মুখে ঘোমটা দেওয়া, সে এসে তুলে নিয়ে যাবে। বলছে হ্যাঁ তাতে কি আছে? বলছে ভেবে দেখ মরে যাওয়ার পরও ঘোমটাটা টেনে রাখতে হয়েছে, কারণ উনি তো মরেছে, ওনার সাথে সাথে অনেকগুলো ছেলেও মরেছে, ওখানে গিয়েও ঘোমটাটা খুলতে পারেনি। কিন্তু শুধু একটাই সমস্যা হচ্ছে বোরখা পরা কোনো শাকচুন্নি দেখা যায়নি, ওটাতে আবার এনআরসি হবে ভূতেদের। তাহলে তো এইবার এইসব নিয়ে চলছে যখন, তো দুর্গাকে বলেছে যে তাহলে তুমি এই বছর তাহলে একটা ভালো আমি তোমার সবচেয়ে ভালো কথা বলি। এবং আমি যেটা মজার কথা বলতে যাচ্ছিলাম এই মেন রাইটস নিয়ে কথা বলতে বলতে আমার নিজের পার্সোনাল ফিল সেটা হচ্ছে আমি নিজেও এই রিসেন্টলি একদিন হয়েছে বাড়িতে মা নেই, তো বউ হঠাৎ করে মানে রান্না করতে হয়েছে বাধ্য হয়ে। মানে আমার বউ সাধারণত পঞ্জিকা মেপে রান্না করে তিথি অনুযায়ী, তো ও রান্না করতে হয়েছে। তো ও ডালে নুন কম দিয়েছে। তো আমি অনেকক্ষণ ধরে ভেবেছি যে বলবো কি বলবো না, বলবো কি। দুম করে যদি রেগে গিয়ে বলে পাকিস্তান চলে যা, খেতে হলে খা, নাহলে পাকিস্তান চলে যা, ও বলে দিতে পারে, সবাই বলছে আমায়। তারপরে আমার মনে পড়েছে না আমার পদবী ভট্টাচার্য, ওর সিরাজ, আমি বলতেই পারি ডালে নুন কম হয়েছে। তো যাই হোক এটা মেন রাইটসের একটা উদাহরণ দিলাম জাস্ট। তো তো দুর্গাকে বলেছে দুর্গাকে এবছর যেতে না, মরতে আসতে না, কিন্তু দুর্গা মরতে আসতে চায়। তার কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে দুর্গা শুধু আসতে চায় না, বলেছে এবছর শিবকে সাথে নিয়ে আসবে। কেন? বলছে দেখ আমি যেখানে প্যান্ডেলগুলো হয়েছে সেখানে সামনেই দেখলাম, এবার তো আর রাস্তায় প্যান্ডেল হয়নি, দেখলাম প্রতিটা প্যান্ডেলের সামনে একটা করে সুইমিং পুল রয়েছে। বলছে তার শিবকে নিয়ে যাবে কেন? বলছে দেখ ওর বহুদিনের ইচ্ছা সে সকালবেলা দরজা খুলেই সুইমিং পুল ভিউ দেখবে, সেই জন্য ওকে নিয়ে গেলে সেটা বেটার হবে, ওকে দেখিয়েও আনতে পারবো। কিন্তু একটাই প্রশ্ন আছে মা দুর্গার। বলছে আমি শুধু মানে আর একটা রহস্য ভেদ করতে হবে ওনাকে। সে রহস্য করতে হচ্ছে এগুলোর সাথে সাথে যেটা জানতে চায় সেটা হচ্ছে প্রত্যেক বছর বলছে আমি ভাসানের দিন দেখেছি কিছু ছেলে খুব নাচে, নাচার পর হঠাৎ 10 মিনিটের জন্য প্যান্ডেলের পিছনে চলে যায়, ফিরে এসে আবার নাচে। প্যান্ডেলের পিছনে কি আছে? শীত বলছে ওটা অমৃত, আমি যেটা পান করেছিলাম, তুমি ওটা বুঝবে না, ওটা নীলকণ্ঠটা একমাত্র বুঝতে পারে। তো ওই রহস্য ভেদ করার জন্য দুর্গাকে আসতে হবে। তো এবার সব হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে, লাস্ট যেটা বাকি সেটা হচ্ছে যে স্বর্গে আসার আগে ভোটটা মিটিয়ে দিয়ে আসতে হবে। এবং ভোটে নন্দী ভিরিঙ্গি দাঁড়িয়েছে, শিব ঠাকুর হচ্ছে ওদের উপদেষ্টা। 3 জনের মধ্যে মিটিং বসেছে লাস্ট ফেরার আগে। তো কিরম হচ্ছে না, এখানে কার্তিক ঢুকে গেছে। কার্তিক ঢুকে বলছে দেখো আমি যেটা বুঝতে পারছি এইখানে নিচে যেটা হয়েছে যে এত যে করাপশন, বলছে না নন্দী ভিরিঙ্গি প্রথম বলেছে যে দেখো নিচে যেরকম মর্তে এত করাপশন, আমাদের ভোটে কিন্তু এত করাপশন হলে চলবে না। বলছে কার্তিক ঢুকেছে, আবার ঢুকে বলছে আমি তো বলেছি এটা সিপিএম এর চক্রান্ত। সিপিএম এর চক্রান্ত? বলছে হ্যাঁ আমি বলছি এটা সিপিএম এর চক্রান্ত। বলছে কি করে? নিচে দুর্নীতি হচ্ছে, রয়েছে একটা অন্য পার্টির সরকার, সিপিএম এর চক্রান্ত। বলছে এই পার্টিটা নিয়োগ হয়েছিল সিপিএম আমলে, ভেবে দেখো, তাই জন্য এটা সিপিএম এর চক্রান্ত। বলছে ঠিক আছে তোরা ছেড়ে দে,
তুই আমরা আমাদের ভোট নিয়ে ভাবি, নিচের ভোট নিয়ে ভাবতে হবে না। তো নন্দী বলেছে আমি কিন্তু এবার বাংলা পক্ষকে ভোট দেবো। তো ভিরিঙ্গি বলছে ভাই আর যাই কর এটা দিস না। বলছে কেন? বলছে বাংলা পক্ষ চলে এলে কিন্তু ইংলিশ মদ বন্ধ করে দেবে, ওটার নামের মধ্যে ইংলিশ আছে, বাংলা মদ খেতে হবে, তার থেকে বাংলা পক্ষকে ভোট দিস না, আর জাগিয়ে দে। বলছে ঠিক আছে তাহলে কাকে দেওয়া যায়? বলছে দেখ আমি বলছি আমি একটা এখানে স্লোগান বার করবো, খেলা হবে, সেই স্লোগান নিয়েই একটা পার্টির নাম হবে। বলছে এইটাই আমি বারবার নিচেও বারণ করেছিলাম, বাংলাদেশের স্লোগান চুরি করিস না, লোকে পরে ভাষাটাকেই বাংলাদেশের ভাষা বলবে। যাই হোক, তো এইগুলো নিয়ে চলছে। এমন চলতে চলতে শিব ঠাকুর যেটা বলেছে, বলছে দেখ এত ভাবনার চিন্তা নেই, যা সমস্যা হবে বলবি নেহেরু দায়ী, একটাই সমাধান। বলছে জওয়াহরলাল নেহেরু দায়ী, যা হয়েছে যা সমস্যা জওয়াহরলাল নেহেরু দায়ী। বলছে এটা বললেই হয়ে যাবে? বলছে হ্যাঁ। বলছে তার আর জিতবো কি করে? বলছে অনেকক্ষণ ভাবাটার পর শিব ঠাকুর বলছে একটা কাজ কর, একদিন ঢালাও বসিয়ে সবাইকে জিলিপি সিঙ্গারা খাইয়ে দে। লক্ষ্মী এই সময় আবার এসছে, এসে 1000 টাকাটা গুনে চলে গেছে। বলছে না না সিঙ্গারা জিলিপিতে হবে না, তুমি করে 1000 টাকা করে দিয়ে দাও, এটার অপশন। সিঙ্গারা জিলিপি খাইয়ে লাভ নেই। বলে ঠিক আছে তাহলে 1000 টাকা করে দিয়ে দেবো, হয়ে যাবে। বলছে হ্যাঁ সে তো হয়ে যাবে, কিন্তু আমি যে আগের সরকার ছিল তার সব দুর্নীতি ফাঁস করবো। বলছি কি করে ফাঁস করবি? বলছে সব দুর্নীতি আমি আলমারিতে জমিয়ে রেখেছি। পিছন থেকে আবার এসছে চিত্রগুপ্ত, বলছে ওই আলমারিটাও বেঁচে খেয়ে নিয়েছিস রে হতভাগা, ওটাও নেই, ওটার কথা বলিস না, যা নিজের কথা নিজে বল। বলছে ঠিক আছে বলছি। বলছে কি বলছিস? বলছে আমরা এই মুহূর্তে মর্তে এই স্বর্গে আমাদের পার্টি 4th লার্জেস্ট ডেমোক্রেসি। বলছি এটা বললে হয়ে যাবে? বলছে হ্যাঁ যা সমস্যা বলবে 4th লার্জেস্ট ডেমোক্রেসি। এবার শিব ঠাকুর খুব রেগে গেছে, বলছে দূর শালা 4th লার্জেস্ট ডেমোক্রেসি। বলছে এর থেকে নেহেরু ভালো ছিল। বলছে কেন? বলছে ভেবে দেখ ওই আমলে লোকে বিয়েতে নিমন্ত্রণ করতো, 300 জন নিমন্ত্রণ করলে 250 জন আসতো, 50টা প্লেট এমনি নষ্ট হতো, বিলিয়ে দিত। 4th লার্জেস্ট ডেমোক্রেসি হয়েছিস, এখন জন্মদিনের পার্টিতে 50 জনকে নিমন্ত্রণ করে লাস্ট দিন জিজ্ঞেস করা তুই আসবি তো, তাহলে প্লেটটা বলবো। এরকম 4th লার্জেস্ট ডেমোক্রেসি হলে কি লাভ? এর থেকে তো নেহেরুই ভালো ছিল, ওকে আর দোষ দেওয়া যাচ্ছে না। যাই হোক, তো এইটা যখন চলছে তখন বলছে তাহলে আমরা একটা কাজ করি, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে ভোটে দাঁড়াতে দেবো না, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে ভোট করবো। শিব ঠাকুর বলছে আবার ভুলে যাচ্ছিস, এখানে স্বর্গের ভোট হচ্ছে, পঞ্চায়েত ভোট না, প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে হবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট করা যাবে না। বলছে তাহলে একটা কাজ করো, এসব ভুলে যাও, আমি বলছি মানুষকে 1000 টাকা করে দিলে সবাই মন মাংস খাবে, ভুলে যাবে, ভাসান ডান্সে মাতিয়ে দাও। বলছে হ্যাঁ এইটা ভালো বলেছিস, ভাসান ডান্স হলে সব সেটেল। বলছে তা ভাসান ডান্স যে হবে কীরকম হবে? বলছে দেখ প্রথম থেকে একটু শুরু করতে হবে আস্তে আস্তে। প্রথমে কি এখন স্বর্গে যেটা মর্তে যেটা চলছে, খুব ব্লগারদের গান চলছে, ব্লগাররা খুব। তো বলছে একটা ব্লগারের গান গাইবো প্যারোডি করে। বলছে হ্যাঁ গা গা, কী গাইবি? বলছে বাদাম কাকু খুব ভাইরাল হয়েছিল। বলছে হ্যাঁ। বলছে তাহলে তুই এখানে গাইলে কী গাইবি? তো প্যারোডিটা গাইছে, বালি বালি কাকু কত বালি, দুম করে ঝেড়ে দেবো কয়লা বালি, বালি বালি কাকু কত বালি, দুম করে ঝেড়ে দেবো দেখবে খালি, দুম করে ঝেড়ে দেবো কয়লা বালি লি লি। বলছে দেখ এইসব গান গাস না, এই গানটায় চাপ হবে, তুই আর অন্য কিছু গা। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা আছে ব্লগার গান। বলছে কিরম? বলছে এইটাতে কিছু বছর আগে অব্দিও ভাসানে মানুষ খুব নাচতো। বলছে কি? বলছে টুনির মা। বলছে টুনির মা, তাহলে এইটার প্যারোডি কিরম হয়? বলছে শোনো আমি শোনাচ্ছি। ও চোরের মা তোমার চোর কথা শোনে না, কয়লা বালি সবই ছাড়ে কিচ্ছু ছাড়ে না। ও চোরের মা তুমি চোররে বোঝাও না, ভোট চুরি চাকরি চুরি ভালো কথা না, চোর ভোটে দাঁড়াইবো, চোর মাস্তানি করব, জনগণের টাকা মেরে বিদেশ পালাইবো। বলছে এটাও হচ্ছে না, আরো ভালো কিছু। বলছে তাহলে সবচেয়ে ভাইরাল এখন দুর্গাপুজোর সময় হচ্ছে দেবদা, দেবদার একটা পুরনো পুজোর গান, ওইটা প্যারোডি করে চালাই, হেভি চলবে। বলছে আচ্ছা তাই বল গা গা। বলছে বাজে কথা গাইবি না। বলছে না না যেটা সত্যি সেটাই গাইবো। বলছে আচ্ছা গা। চোরের তালে বাংলা দোলে, পুজো পাই 1,10,000, উন্নয়নটা রাস্তায় বসে গুনছে প্রতি মাসে 1,000, চুরির রূপে মন ভরে যায়, প্রণাম জানাই চোরদের পায়। অন্যদিক থেকে গান থামানোর জন্য বলছে বলো দুর্গা মাই কি জয়, গান থামিয়ে দিয়েছে। ঠিক আছে, যথারীতি বলছে এই ভাষণ হলে হবে না। এইসব করতে করতে দিন চলে এসছে, সবাই মিলে সদল বলে মর্তে প্রবেশ করেছে। মর্তে এসে দেখছে বিভিন্ন থিমের পুজো। এবার এই থিমের পুজোতে একটা অসাধারণ মজা হয়েছে, এক একজন এক এক ধরনের থিমের পুজো বানাচ্ছে। কীরকম? প্রথমেই ঢুকে দেখছে
কালীঘাটে একটা পুজো হচ্ছে। পুজোর যিনি মূল উদ্যোক্তা তার নাম হচ্ছে অনুপ্রেরণা বন্দ্যোপাধ্যায়। তো উনি একটা করছে, দেখছে, বলছে যে একটা জায়গায় শুধু মারপিট হচ্ছে, প্যান্ডেল নেই, কিছু নেই, মা দুর্গা দাঁড়িয়ে হচ্ছে আর মারপিট হচ্ছে। তো মা দুর্গাকে গিয়ে বলেছে যে আপনার সামনে মানে মূর্তি মা দুর্গা, তো মা দুর্গা বলছে আমার সামনে মারপিট হচ্ছে, এইরকম একটা থিম কেউ থামাচ্ছে না। বলছে না, মা দুর্গাকে বলা আছে মারপিট দেখলে টিভির চ্যানেল ঘুরিয়ে দিতে, সিরিয়ালে নিয়ে যেতে, ওই জন্য এই থিমটা চলছে। বলছে আচ্ছা ঠিক অন্য জায়গায় চল, এই থিমে দেখবো না। এইবার গেছে শালবনীতে দুর্গা ঠাকুর, কি থিমের ঠাকুর হয়েছে দেখছে, ওখানে গিয়ে একটা কারখানা বানানো হয়েছে, একদিকে হাওয়াই চটি বানানো হচ্ছে আর একদিকে কাশফুলের বালিশ, মাঝখানে দুর্গা ঠাকুর দাঁড়িয়ে, এটা হচ্ছে প্যান্ডেলের থিম। বলছে ঠিক আছে এইটাও আমি দেখবো না। বলছে তাহলে কোথায় যাবে বলো? বলছে চ। হাঁটতে 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 যাচ্ছে, হঠাৎ দেখছে দূর থেকে প্যান্ডেল, দুর্গা ঠাকুর, গণেশ, কার্তিক সব জলে ভেসে যাচ্ছে। তো মা বলছে এই রে ওখানে সব ভেসে যাচ্ছে। বলছে না মা, ওটাই থিম। বলছে থিমের নাম কি? বলছে ঘাটাল। বলছে মাস্টার প্ল্যান দিয়েছে, এটা সেরা থিম, এটা সেরা থিম, এর চেয়ে ভালো থিম কিছু হতে পারে না। বলছে আরেকটা থিম। বলছে কিরম? বলছে এক জায়গায় দেখছে শুধু লাইন, সামনে কিছু নেই, ওই লাইন। বলছে হ্যাঁ, একটা এটিএম মেশিন বসানো, তার সামনে লাইন, একটা ট্রেন দাঁড় করানো, তার সামনে লাইন। বলছে এইটা কে করেছে এই থিমটা? বলছে এটা বিজেপির সরকার, ওরা লাইনে দাঁড় করাতে ভালোবাসে। সব শেষে গেছে যেখানে, সেটা হচ্ছে এক ভদ্রলোকের পুজো, তার নাম নরেন কাকু। নরেন কাকুর পুজোতে গেছে, তো দেখছে থিমটা হচ্ছে ফা হিয়েন আর হিউয়েন সাংয়ের নাম আমরা সবাই শুনেছি। ওই দুজন ভদ্রলোকের সাথে এক ভদ্রলোক হেঁটে আসছে, ঠিক আছে, হেঁটে আসছে আর বলছে চায়না মাল বর্জন করুন। দুজনের সাথে হাঁটছে আর বলছে চায়না মাল বর্জন করুন। আর তার সাথে একটা থিম সং চলছে, বলছে ফেরাতে হাল ফিরবে লাল। এবার সব শেষে গেছে কোথায় না, পশ্চিমবঙ্গের কলকাতাতে এসছে দুটো ঠাকুর দেখবে বলে। প্রথম ঠাকুর দেখতে গেছে, একটা চাঁদ হয়েছে, চাঁদের প্যান্ডেল। দেখছে চাঁদটা একবার কমলা হচ্ছে, একবার সবুজ হচ্ছে, কমলা হচ্ছে সবুজ হচ্ছে, কমলা হচ্ছে সবুজ হচ্ছে। বলছে এটা কাদের থিম? বলছে এটা তিনজন মিলে বানিয়েছে। বলছে কে কে? বলছে রুদ্রনীল, শুভেন্দু আর অর্জুন সিং। আচ্ছা, বলছে লাস্ট ঠাকুরটা দেখা। বলছে চলো এইটা দেখাবো তোমাকে, স্প্ল্যানেটে কলকাতা মিউনিসিপ্যালিটির সামনে ঠাকুর বানানো হবে, থিম বানানো হয়েছে। গেছে, গিয়ে দেখছে যে একটা পুরো বড় সুইমিং পুল, মাঝখানে একটু পাথর ফেলা, আবার সুইমিং পুল, পাথর ফেলা, তার মাঝখানে দুর্গা ঠাকুর দাঁড়িয়ে আছে। বলছে কি রে এখানে কি থিম? সুইমিং পুল। বলছে না, এটা যশোর রোড। এই থিম দেখছিল, দেখতে দেখতে বলছে এবার আর আমার এখানে থেকে কাজ নেই, সবাই ফিরে যাচ্ছিল। এমন সময় আবার লক্ষ্মী সামনে এসছে, 1000 টাকাটা গুনে চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ।